গায়ের জামা ঠিক করতে করতে শিমু বলল, স্যার, আমার টাকাটা দেন। আজগর আলী নির্লজ্জের মতো বললেন, কাম অন মাই ডিয়ার, টাকা নিয়ে তুমি একদম ভেবো না। বাইরে আমার পিএস আছে, ও পেমেন্ট করে দেবে। আজ তাহলে আমি আসি, আবার আসবো তোমার কাছে। শিমু দরজা বন্ধ করে চাপা কান্না করতে লাগলো। কি নিষ্ঠুর এই পৃথিবী, অগঠিত সমাজ! দিনের আলোয় জনগণের জনমাল রক্ষা করার মিথ্যে অভিনয়, আর রাতে নারীর শরীর ভক্ষণ। আমি শিমু, পরিবারের বড় মেয়ে। ঢাকায় প্রথম সারির এক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করার উদ্দেশ্যে আসি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 2 মাস যেতে না যেতেই বাবা না ফেরার দেশে চলে যান। কিছুদিন পর বাবার ভাইয়েরা জোর করে সব জায়গা জমি দখল করে ফেলে। ছোট 2 ভাই আর মায়ের ভরণ পোষণের দায়িত্ব তখন আমার কাঁধে এসে পড়ে। এদিকে নিজের খরচ, দিশাহারা হয়ে পড়েছিলাম। সিদ্ধান্ত নিলাম টিউশনি করাবো, কিন্তু অনেক চেষ্টা করেও টিউশনি পেলাম না। বন্ধু বান্ধবরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু সবাই ব্যর্থ। কয়েকদিন পর একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম। একটা অফিসের রিসেপশনের জন্য মেয়ে লাগবে। ইন্টারভিউ ভালোই হলো, কিন্তু চাকরি কনফার্ম করার আগে বস আমাকে একটা কুপ্রস্তাব দিল। রাগে সেখান থেকে বেরিয়ে আসলাম। এইভাবে পরপর 5-6টা ইন্টারভিউ দিলাম। 2-3টেতে পরে জানাবে বলে, আর বাকিগুলোতে মানুষধারী পশুগুলো চাকরি কনফার্ম করার জন্য আগের মতো কুপ্রস্তাব দেয়। খুব অসহায় লাগছিল। বিধাতাকে প্রশ্ন করলাম, সুন্দরী হয়ে জন্মানোটা কি পাপ? ততদিন পরীক্ষা চলে আসলো। পরীক্ষার টাকা এদিকে বাড়ি থেকে বারবার মায়ের ফোন। খুব অসহায় লাগছিল। সর্বশেষ একটা ছোট্ট অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গেলাম। সেখানেও চাকরি মিলল না। খুব রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো লাভ হলো না। বেরিয়ে আসবো, ঠিক সেই সময় একটা লোক এসে বলল, একটা কাজ আছে, করতে পারলে অনেক টাকা পাবেন। লোকটার চোখের ভাষা বলে দিচ্ছে কাজটা কি। আমি কিছু না বলে চলে আসতে চাইলাম। লোকটা আবার বলল, আপনি ভেবে দেখবেন, এই নিন আমার কার্ড। জানি না আমার তখন কি হলো, আমি কার্ডটা হাতে নিয়েই তাড়াতাড়ি চলে আসলাম। 2 দিন পর পরীক্ষা। এদিকে মা ফোন করে জানালো, ঘরে বাজার সদাই কিছুই নেই। মনকে শক্ত করে নিজের ভাগ্যকে মেনে নিয়ে ওই কার্ডে থাকা নাম্বারে কল দিলাম। লোকটা হ্যালো বলতেই পরিচয় দিলাম। শামীম ভাই, অর্থাৎ লোকটার নাম। পরিচয় দিতেই চিনে ফেললেন। জিজ্ঞেস করলেন, কেমন আছি আর কাজটা করতে ইচ্ছুক কিনা। বাবার কথা খুব মনে পড়ছিল। মনে মনে বললাম, বাবা, আমায় ক্ষমা করে দিও। শামীম ভাইকে আস্তে করে হ্যাঁ বলে দিলাম। শামীম ভাই ফোন করে বিস্তারিত জানাবে বলে ফোনটা কেটে দিল। আমার সমস্ত পৃথিবী থমকে গেছে। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। বাবা স্কুলে নিয়ে যেতেন। গ্রামের সব মেয়ে মিলে নদীতে গোসল করতে যেতাম। ঝুম বর্ষায় বৃষ্টিতে ভিজতাম। একবার তো দুষ্টুমি করতে গিয়ে স্কুলে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলেছিলাম। সেবার বাবা খুব বকা দিয়েছিলেন। আমি জানি ওটা বকা না, ওটা আমার জন্য মমতা। টানা 1 মাস আর স্কুলে ঘেঁষতে পারিনি। এই সময়টাতে বাবা মায়ের যত্ন কোনোদিন ভোলার নয়। বাবা সবসময় আমার প্রিয় খাবারগুলো নিয়ে আসতেন, আর মা আমি যা পছন্দ করতাম তাই রান্না করত। এইভাবেই বড় হতে লাগলাম, যেখানে ছায়ার মতন বাবা ছিলেন সব সময়। আর আজকে বাবা নেই বলে আর ভাবতে পারছি না। চোখ দিয়ে অঝোরধারায় পানি বের হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে শামীম ভাইয়ের কল। শিমু, তুমি শিওর তো কাজ করবে? দেখো, এখানে কাজ করতে হলে ইমোশন দেখালে চলবে না। আমার ক্লায়েন্টগুলো ভিআইপি। তাদের খুশি করতে পারলে মোটা অঙ্কের টিপস পাবে তুমি। ক্লায়েন্টের থেকে পাওয়া টাকার 30% আমাকে দিতে হবে। আর হ্যাঁ,
তোমার ব্যাপারে সব রকম গোপনীয়তা রক্ষা করা যাবে। এখন বলো, তুমি রাজি কিনা? নিজের ভাগ্যকে মেনে নিয়ে এবার আর কোনো জড়তা না দেখিয়ে শামীম ভাইকে বললাম, হ্যাঁ, আমি রাজি। কালকের জন্য রেডি থাকতে বলে শামীম ভাই ফোন কেটে দিলেন। এই মুহূর্তে শামীম ভাইয়ের সাথেই আছি। কোথায় যাচ্ছি তা জানি না। অনেকটা যাওয়ার পর রাস্তায় পাশের দোকানের বিলবোর্ড দেখে বুঝলাম এটা উত্তরা। শামীম ভাই ড্রাইভারকে পথ দেখিয়ে দিচ্ছে, হয়তো গন্তব্যে চলে আসছি, কারণ গাড়ি ততক্ষণে থেমে গেছে। শামীম ভাই আর আমি গাড়ি থেকে নামলাম। শামীম ভাই একটা বিল্ডিং বরাবর হাঁটতে লাগলো, পিছু পিছু আমি। লিফটে ঢুকে শামীম ভাই 4 নম্বর বাটন চাপ দিলেন। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে আসলাম। শামীম ভাই কলিং বেল চাপতেই একটা মাঝবয়সী লোক দরজা খুলে ভিতরে যেতে বললেন। শামীম ভাই লোকটার সাথে কি যেন বলছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা প্রকাশ না করে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কারণ শামীম ভাই আগেই বলেছিল ইমোশন দেখানো যাবে না। হয়তো এই পথে ইমোশন দেখানো যায় না। শামীম ভাই কথা শেষ করে আমার কাছে এসে বললেন, আমি তাহলে আসি, সকালে এসে আমি তোমাকে নিয়ে যাব। এটা বলেই চলে গেলেন। আমি দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে লোকটাকে খুঁজতেই তাকাতে দেখলাম লোকটা আমার দিকেই আসছে। চোখ মুখে জানোয়ারের ছাপ। কাছে এসেই আপত্তিকর জায়গা স্পর্শ করতে লাগলো। কিছুক্ষণ পর লোকটা আমাকে বেডরুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে লোকটাকে খুঁজতেই তাকাতেই দেখলাম লোকটা আমার দিকে আসছে। সারা রাত চলল মানুষরূপী জানোয়ারের পুরুষত্বের খেলা, আর আমি জোর করে চোখের জল আটকে রেখে নিজের সতীত্ব সঁপে দিলাম একটা আধপুরা জানোয়ারের কাছে। লোকটা ক্লান্ত হয়ে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে একটা খাম আমাকে দিয়ে গেল। ইচ্ছে করছিল জানোয়ারটাকে এক্ষুনি শেষ করে দিই, কিন্তু আমি জানি আমার মতন মেয়েদের এই চিন্তা করা ঠিক নয়। কারণ সমাজের চোখে আমরা এখন মেয়ে না, আমরা পতিতা। যে মানুষগুলো দিনের আলোয় আমাদের পতিতা অপবাদ দেয়, তাদের মধ্যে কেউ রাতের আধারে আমাদের সব কিছু কেড়ে নেয়। লোকটা ফ্রেশ হয়ে এসেই বেঘোরে ঘুমাচ্ছে, আর আমি খামটা হাতে নিয়ে চুপচাপ বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। আর ইমোশন আটকে রাখতে পারিনি। নিঃশব্দে খুব কাঁদতে লাগলাম। শামীম ভাইয়ের কল পেয়ে বুঝলাম সকাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে কখন যে সকাল হয়ে গেল তা বুঝতেই পারিনি। শামীম ভাই বললেন উনি আসছেন, 15-20 মিনিট লাগবে, আমি যেন নিচে থাকি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হালকা রেডি হয়ে নিচে এসে দাঁড়ালাম। হাজারো পুরুষ চোখের সামনে দেখা যাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ রাতের আধারে মানুষ থেকে জানোয়ারের রূপ ধারণ করে, আর ভাবতে পারছি না। ওই তো শামীম ভাই চলে আসলো। আমি গাড়িতে উঠতেই দেখি আর একটা মেয়ে বসে আছে। শামীম ভাইয়ের বউ হবে না জানি, হয়তো আমারই মতো এক হতভাগী। গাড়িতে বসেই শামীম ভাইয়ের দিকে খামটা এগিয়ে দিলাম। খামটা নিয়েই প্রথমে আমার দিকে কিছু টাকা এগিয়ে দিল। তারপর সব টাকা বের করে কি যেন হিসেব করে কিছু টাকা রেখে বাকিটা আমায় দিয়ে দিল। আমাকে বলল, গুনে দেখো ঠিক আছে কিনা। আমি গুনে দেখলাম সেখানে 12,000 টাকা। অবাক হয়ে শামীম ভাইয়ের দিকে তাকাতেই উনি বললেন, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল 10,000, সেখানে 30% আমি রাখলাম, আর বাকিটা তোমার, আর অতিরিক্তটা টিপস। গাড়ির বাইরে তাকিয়ে ভাবতে লাগলাম, একটা মেয়ের সতীত্বের দাম 10,000। মনে মনে ধিক্কার জানালাম এই অগঠিত সমাজকে। চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল সবার অজান্তে। শামীম ভাই হঠাৎ কার সাথে ফোনে কথা বলে আমাদের দিকে চেয়ে বলল, তোমরা আজকে রাতে আর কাজ করতে চাও? সাথে থাকা মেয়েটি হ্যাঁ বলে দিল। আর আমি ভাবছি কাল আমার পরীক্ষা, এখনো পরীক্ষার টাকাই জোগাড় হয়নি। অন্যদিকে গ্রামে 3টে জীবন আমার দিকে চেয়ে অপেক্ষা করছে। আর ভাবিনি, শামীম ভাইকে হ্যাঁ বলে দিলাম।
গাড়ি এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আমি আর মেয়েটি শামীম ভাইয়ের পিছু পিছু হাঁটছি। রেস্টুরেন্টের ভিতরে একটা টেবিলের সামনে গিয়ে দেখি শামীম ভাই দাঁড়িয়ে গেল, যেখানে আগে থেকেই একটা আধবুড়ো লোক বসেছিল। শামীম ভাই লোকটার সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু লোকটার নজর আমাদের অন্যদিকে। কি যেন ভেবে লোকটা উঠে গিয়ে শামীম ভাইকে ডেকে পাশে নিয়ে গেল। 2-4 মিনিট কথা বলার পর লোকটা ফিরে এলো, আর শামীম ভাই আমাকে পাশে ডেকে বলল, লোকটা তোমাকে পছন্দ করেছে, তুমি তাহলে থাকো, কাজ শেষে আমাকে কল দিও, আমি এসে নিয়ে যাব। আমি আর শামীম ভাই টেবিলের কাছে আসতেই শামীম ভাই লোকটাকে বলল, স্যার তাহলে আসি আমরা, বলে ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। লোকটা আমাকে এটা ওটা জিজ্ঞেস করতে করতে খাবারের অর্ডার দিল। সকাল থেকে না খেয়ে আছি, তাই খাওয়া দাওয়াটা করেই নিলাম। খাওয়া দাওয়া শেষে লোকটার সাথেই বাইরে বেরিয়ে এসে একটা গাড়িতে উঠলাম, ওনারই গাড়ি। একটু পর গাড়ি থামলো একটা আবাসিক হোটেলের সামনে। গাড়ি থেকে নামতে নামতে লোকটা বলল, বাড়িতে বউ বাচ্চা আছে, তাই এখানে আসতে হলো। আমি কিছু বললাম না, চুপচাপ ওনার পিছন পিছন গেলাম। আগে থেকেই মনে হয় সব ঠিক করা ছিল, কারণ লোকটা একটা রুমের সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে আমাকে ভেতরে যেতে বলে দরজা বন্ধ করে দিল। বিকেলের দিকে লোকটা একটা খাম আমাকে দিয়ে বলল, চলো এবার যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে লোকটা চলে গেল। শামীম ভাইকে কল দিয়ে হাঁটতে লাগলাম আনমনে। একটু দূরে একটা পার্ক দেখা যাচ্ছে। পার্কে ঢুকে একটা বেঞ্চিতে বসে স্মৃতির পাতায় ডুব দিলাম। বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখতেন, আমি পড়াশোনা করে অনেক বড় হব। যেদিন প্রথম ঢাকায় আসি, বাবা প্ল্যাটফর্মে ট্রেন ছাড়া অবধি দাঁড়িয়েছিল। দূর থেকেও বাবার চোখের পানি আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। খুব কেঁদেছিলাম সেদিন, বাবাকে ছেড়ে প্রথম কোথাও দূরে যাচ্ছি। সেদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবাকে কথা দিয়েছিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করবই বাবা। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি এই পথে, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। ভাবনার ছেদ ঘটল শামীম ভাইয়ের কল পেয়ে। ওনাকে পার্কের ঠিকানা দিয়ে কল কেটে দিলাম। দূরে একটা ছেলে আর মেয়ে বসে আছে, তাদের সামনে খুব সুন্দর একটা বাচ্চা ছেলে বল নিয়ে খেলছে। কত সুন্দর একটি পরিবার, মনে মনে ভাবতে লাগলাম, এরকমই একটি পরিবার যদি আমার হতো। পরক্ষণেই ভাবলাম, না না, আমাদের এসব ভাবতে নেই। দূরে দেখা যাচ্ছে শামীম ভাই গাড়ি থেকে নামছে। নেমেই আমার কাছে এসে পাশে বসলো। কিছুক্ষণ নীরবতা ভেঙে শামীম ভাই বলতে শুরু করলো, আমি জানি শিমু, তুমি কেন এই পথটা বেছে নিলে। ভালো থাকতে বলবো না, কিন্তু নিজেকে শক্ত রেখো। তুমি কি জানো আমি কেন এই পথে? জানো না, এর পিছনে করুণ সত্য লুকিয়ে আছে। পরে কখনো তোমাকে বলবো, চলো ওঠা যাক। শামীম ভাইয়ের পিছনে হাঁটছি আর ভাবছি, কি এমন সত্য যার জন্য উনি এই পথে? আচ্ছা, পরে জানা যাবে, কিন্তু আপাতত এই মানুষটাকে আমার সবচেয়ে কাছের মনে হচ্ছে, কারণ মানুষটা না থাকলে 4টি জীবন শেষ হয়ে যেত। গাড়ির কাছে এসেই শামীম ভাইকে বললাম, বিকাশ দোকানে যাব, বাসায় কিছু টাকা পাঠাতে হবে। একটা বিকাশ দোকানে গিয়ে বাসায় কিছু টাকা পাঠিয়ে গাড়িতে উঠে বসলাম। শামীম ভাই আমাকে ফোনে কল দেবে বলে বাসায় নামিয়ে দিলেন। পরদিন পরীক্ষা, তাই দেরি না করে রুমে চলে আসলাম। বাসায় এসে শামীম ভাইকে টেক্সট করে দিলাম, এই তারিখ পর্যন্ত আমার পরীক্ষা, তাই কাজ করতে পারবো না, আজ আমার পরীক্ষা শেষ। শামীম ভাইকে কল দিতেই কেমন আছি জানতে চেয়ে কাজ করতে ইচ্ছুক কিনা জানতে চাইলো। আমি হ্যাঁ বলে দিতেই পরে কল দেবে বলে কেটে দিল। কিছুক্ষণ পর শামীম ভাই এসে আমাকে নিয়ে গেল। এই লোকটাকে কোথায় যেন দেখেছি মনে হলো। ভালো করে খেয়াল করতেই বুঝলাম, এ তো সমাজসেবক রাজনীতিবিদ আজগর আলী। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।
দিনের আলোয় জনগণের জানমাল রক্ষার মিথ্যে অভিনয় আর রাতের নারীর শরীর ভক্ষণ। এইভাবেই কেটে গেল 2 বছর। 2 বছরে অনেক বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, আরও অনেক বড় বড় মানুষের সাথে কাজ করেছি, যারা দিনের আলোয় ভালো মানুষের মুখোশ পরে থাকে। এই 2 বছরে শামীম ভাই ছাড়া আমার পরিচিত কেউই আমার কাজ সম্পর্কে জানতে পারেনি। ওটা আমার ভিন্ন জগৎ, যে জগতের কথা পরিচিত কেউ জানলে হয়তো নাক ছিটকাবে। কিছু গোপন রেখে যদি ভালো হয় তাহলে থাক না। আজ আমি ভালোই আছি। আমার এখন আর কষ্ট হয় না। যখনই খারাপ লাগে তখনই ভাবি আমার জন্যই আমার ভাই দুটো আর মা বেঁচে আছে। নিজের জীবন বিসর্জন দিয়ে না হয় ওদের বাঁচিয়ে রাখি, এতেই আমার প্রশান্তি। হঠাৎ মোবাইলে রিং হতে লাগলো। স্ক্রিনে চেয়ে দেখি শামীম ভাইয়ের কল। হয়তো কোনো নতুন ক্লায়েন্ট পেয়েছে। দেখি কথা বলে। হ্যালো শামীম ভাই, কেমন আছেন? ভালো শিমু, তুমি কেমন আছো? ভালোই। নতুন কোনো ক্লায়েন্ট পেয়েছেন নাকি? এত সকাল সকাল কল দিলেন যে? না শিমু, তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। আচ্ছা, আমি আসছি, তুমি রেডি থেকো, বলেই ফোন কেটে দিলেন। আমি খুব অবাক হলাম, কারণ শামীম ভাই সবসময় বিজি থাকেন আর কাজের কথা বলেই ফোন কেটে দেন। আজকে সেই মানুষটা এত সময় পেল কোথা থেকে? রেডি হতে না হতেই শামীম ভাই নিচে চলে আসলো। আমিও বের হয়ে গাড়িতে উঠে বসলাম। দুজনেই নীরব। নীরবতা ভেঙে আমিই বললাম, কোথায় যাচ্ছি আমরা? শামীম ভাই আস্তে করে বললেন, এই তো সামনেই। আমি আর কিছু বললাম না। গাড়ি থামার পর শামীম ভাই নেমে আমাকে নামতে বললেন। আমি নেমে দেখি ধানমন্ডির 8 নম্বর ব্রিজের কাছে আমরা দাঁড়িয়ে। শামীম ভাই আমাকে আসতে বলে। রবীন্দ্র সরোবরের দিকে হাঁটছে। আমি ওনাকে অনুসরণ করতে করতে ভাবলাম, এই মানুষটার কি হলো? একটা বসার জায়গায় শামীম ভাই আমাকে বসতে বলে নিজেও বসলো। আমি বসা মাত্রই বলা শুরু করলো, শিমু, তোমাকে ওই দিন বলেছিলাম না কেন আমি এই পথে? আজ তোমাকে সেই কারণটা বলবো। জানো, এই না বলা কথাগুলো এতটা বছর কাউকে বলিনি। আজ তোমাকে বলে একটু হালকা হতে চাই। তুমি কি শুনবে? আমি আগ্রহ প্রকাশ করলে উনি বলতে শুরু করলেন। আজ থেকে 15 বছর আগে আমি তখন ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম। আমাদের ভার্সিটিরই একটা মেয়ে নিতুর সাথে আমার সম্পর্ক হয়। ভালোই চলছিল আমাদের। নিতুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। নিতুর পরিবারে শুধু ওর বাবা মা আর একটা ছোট বোন ছিল। নদী ভাঙায় ওদের ঘরবাড়ি সব তলিয়ে যায়। ওর বাবার কিছু সঞ্চয় ছিল, যেটা নিয়ে ওরা ঢাকায় চলে আসে। আমি সব জেনেও ওকে খুব ভালোবাসতাম, কারণ ও অনেক ভালো ছিল। ভার্সিটিতে 1 বছর যেতেই আমি স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যাই। ইচ্ছে ছিল ফিরে এসে ওকে বিয়ে করব, কিন্তু বিধাতা মনে হয় সেটা চাননি। কানাডায় 1 বছর যেতে না যেতেই মিতুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও ওর খোঁজ পাইনি। পরে ওর বান্ধবীর থেকে জানতে পারি ওর বাবা মারা গেছে। তারপর ওরা যেন কোথায় গেছে কেউ জানে না। পাগলের মতন হয়ে গেছিলাম। পড়াশোনা আর হয়নি। দেশে চলে এসে ওকে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে পাইনি। একদিন পত্রিকায় ওর রক্তমাখা ছবি দেখে আঁতকে উঠেছিলাম। গ্যাং রেপে তরুণীর মৃত্যু। আমার পৃথিবীটা থমকে গিয়েছিল সেদিন। তারপর খোঁজ নিয়ে জানতে পারি পরিবারের অসহায় মুহূর্তে কোথাও কোনো কাজ না পেয়ে শেষে নিজেকে বিলিয়ে মা আর ছোট বোনকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি নিতু। তারপর থেকে আমি এইসব মেয়েদের পাশে দাঁড়াই, যাদের কেউ নেই কিংবা কিছু করার থাকে না, আর তাদের নিরাপত্তা আমি বজায় রাখি। এই পথে কোনো সম্মান থাকে না, আমারও নেই। আমার সাথে কাজ করা যাদেরকেই পেয়েছি সবার কোনো না কোনো চাকরির ব্যবস্থা করে দিয়েছি এক সময়। কাউকে নিজের টাকা দিয়েই চাকরি পেতে সাহায্য করেছি।
অনেক কথা বললাম, এবার শোনো, তোমার আর এসব করতে হবে না। তোমার জন্য একটা চাকরি ঠিক করছি, আশা করছি তোমার আর তোমার পরিবারের এটাই হয়ে যাবে। মানুষটার কথা শুনে চোখে পানি চলে আসলো। শামীম ভাই সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, চলো শিমু, ওঠা যাক। আর আমাকে ওই জগতে যেতে হয়নি। শামীম ভাইয়ের দেওয়া চাকরিতে সব ঠিক হয়ে যায়। মনে মনে প্রতিজ্ঞা করলাম, বাবার স্বপ্ন আমি পূরণ করবই। পুরো দমে পড়াশোনা শুরু করি। কেটে গেল শিক্ষা জীবন। আজ আমার হাতে জনতা ব্যাংকের অ্যাপয়েন্টমেন্টের লেটার। খুব কেঁদেছিলাম। এই কান্না দুঃখের না, প্রাপ্তির। মনে মনে বাবাকে বললাম, বাবা, আমি পেরেছি তোমার কথা রাখতে। চাকরির খবরটা আর শামীম ভাইকে দিতে পারিনি। যেদিন মাস্টার্সের ফাইনাল রেজাল্টের কথা শামীম ভাইকে বলেছিলাম, তারপর থেকে ওনার খোঁজ নেই। অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। মানুষটা যেখানেই থাকুক, ভালো থাকুক। এই গল্পটির মাধ্যমে বলতে চাই, সব পতিতা না। সবাই শুধুমাত্র টাকার জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয় না। পরিস্থিতি, অগঠিত সমাজ আর দুর্নীতি কাউকে পতিতা বানাতে বাধ্য করে। কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আর কেউ কেউ হারিয়ে যায় অন্ধকার জগতে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।